আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে 21 পরিবারের পক্ষ থেকে আবারও একবার নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এবং এই নতুন বছরে আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি কোন দিকে যাবে, কি অবস্থা আমরা যেতে চলেছি, সেসব বিষয় নিয়ে খুব স্বাভাবিকভাবে আজ আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান লিটন, রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসুদেশ সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আমি একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছেই আসতে চাই প্রথমে। কেমন আপনার ফোরকাস্টিংটা কেমন হতে পারে আগামী দিনের রাজনীতির জন্য বা অর্থনীতি, সমাজ ব্যবস্থা, যদি সব একবারে আপনার কাছে একটু জানার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ তো আকস্মিক আসে না, পুরনো বছরের ধারাবাহিকতাই। ওই খুব ব্যঙ্গ করে একজন বলছিলেন না যে অনেক গবেষণা করে দেখেছি যে কোনো বছরই আসলে 365 দিনের বেশি থাকে না, ফলে যতই আমরা তাকে নববর্ষ বলি এক বছর পরে সে আর থাকে না। তা আমাদেরও এক বছর পরে বছর থাকে না, কিন্তু দুঃখগুলো থেকে যায়। এক বছর পরে অতৃপ্তিগুলো থেকে যায়, আকাঙ্ক্ষাগুলো যে অপূর্ণ সেই বেদনাটা থেকেই যায়। যেমন করে 2024 সাল বাংলাদেশের মানুষের কাছে একটা মানে অবিস্মরণীয় বছর হিসেবে বিবেচিত হবে। প্রতিটি বছরই 365 দিনে, কিন্তু 2024 সালটা ব্যতিক্রমধর্মী বছর। এই 2024 সালটা শুরু হয়েছিল একটা প্রতারণাপূর্ণ নির্বাচন এবং হতাশার মধ্য দিয়ে, 7ই জানুয়ারি নির্বাচন। তার মধ্যভাগটা গিয়েছিল একটা বিষণ্ণ এবং অবসাদ দিয়ে, যে আওয়ামী লীগ সরকারকে আর ক্ষমতা থেকে সরানো যাবে না। আবার জুনের পর থেকে জুলাই আগস্টে এমন উত্তাল জনতরঙ্গ যে শুধু আওয়ামী লীগের পদত্যাগ নয়, আওয়ামী লীগ নেত্রীর দেশত্যাগের মতো ঘটনা ঘটল। আগস্টের পরে একটা নতুন সম্ভাবনা যে আমাদের ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের যাত্রা শুরু হলো, এই একটা নতুন আকাঙ্ক্ষা। কিন্তু তারপরে সেই আকাঙ্ক্ষার মধ্যে আবার একটা সংশয় দেখা দিল, আসলেই কি আমরা এগোচ্ছি নাকি পুরনো বৃত্তেই আবার ঘুরপাক খেতে শুরু করলাম। ফলে 2024 সালকে যদি দেখি, একদিকে ছিল সংগ্রামের বছর, আর একদিকে হচ্ছে সংশয়ের বছর। মাঝখানে একটা সাফল্য ছিল 5ই আগস্টে ফ্যাসিবাদ পরাজিত করার সাফল্য। তাহলে সংগ্রাম, সাফল্য এবং সংশয়ের মধ্য দিয়ে আমরা 2024টা পার করলাম। সংশয়ের মধ্য দিয়ে 2025-এর যাত্রা শুরু। সংশয় থেকে আমরা কি সন্তুষ্টির জায়গায় যেতে পারবো? তো যেতে গেলে যে জায়গাগুলোতে সংশয় ছিল আর যে বিষয়গুলো নিয়ে সংগ্রাম করেছিলাম, দুটোকে একটু বিবেচনায় নিয়ে আসা উচিত। আমাদের সংগ্রাম ছিল দুর্নীতির বিরুদ্ধে, সংগ্রাম ছিল কণ্ঠরোধ করার বিরুদ্ধে, সংগ্রাম ছিল নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার বিরুদ্ধে, আর আমাদের সংগ্রাম ছিল এই দ্রব্যমূল্য নিয়ে সিন্ডিকেট জনজীবনকে যে দুর্বিষহ করে তুলেছিল। আর সব মিলে প্রতিবাদের ভাষাটাকে মানে স্তব্ধ করবার জন্য কখনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, কখনো সাইবার সিকিউরিটি অ্যাক্ট, কখনো মাসল পাওয়ার, কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এবং কখনো কখনো বিচার ব্যবস্থাকেও কাজে লাগিয়ে জনগণের কণ্ঠরুদ্ধ করার। অবশ্যই মানবাধিকার রক্ষার বিষয় ছিল সারা বছর। ফলে গণতান্ত্রিক অধিকার রক্ষা না হলে তো মানবাধিকারেরও সুরক্ষা থাকে না। মানে আমার যে অধিকার নাই এটা বলার মতো তো একটা পরিবেশ লাগবে। এই আমার অধিকার নাই এটা বলার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ দরকার। আর আমার অধিকার নিশ্চয়তা দেওয়ার জন্য সংবিধান বর্ণিত অধিকার, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এবং তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে সমস্ত কনভেনশনগুলো আছে মানুষের মানবাধিকারকে সুরক্ষিত করার, সেগুলোকে যে কোনো একটা সভ্য দেশের মেনে চলা উচিত বলে সবাই মনে করে। কিন্তু আমি যে অধিকার বঞ্চিত এই কথাটাও যখন বলতে পারি না, তখন বঞ্চনাটা দ্বিগুণ হয়ে যায়। প্রথমে অধিকার বঞ্চিত, তারপর বঞ্চনার কথা বলবার অধিকার থেকেও বঞ্চিত। সেই জায়গা থেকে আমরা একটা মুক্তির পথ দেখব 2025-এ, এরকম একটা প্রত্যাশা আমাদের আছে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, তাহলে একটা গণতন্ত্র, এটা আমাদের একটা ঘোষণা হওয়া উচিত। আর একটা নির্বাচনী ব্যবস্থাকে কোনোভাবে পর্যদস্ত করা যাবে না, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন। 3 নম্বর হচ্ছে মানবাধিকারের সর্বপ্রধান জায়গা হচ্ছে মানুষের যে মৌলিক অধিকারগুলো, সেগুলো নিশ্চয়তা বিধান করা। আর চতুর্থত যদি বলি যে মানুষের যে সম্পদের উপর মালিকানার অধিকার। আমার কৃষক সম্পদ উৎপাদন করে, কিন্তু সে কৃষি পণ্যের দাম পায় না। শ্রমিক ঘাম দিয়ে সম্পদ উৎপাদন করে, সে তার ঘামের দাম পায় না। আবার যে যুবক ভবিষ্যতের জন্য কর্মশক্তির যোগান দেবে, সে যুবকের কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা নাই। আর যে বৃদ্ধ, তারা শ্রম দিয়ে এখন বৃদ্ধ হয়ে এসছে, বৃদ্ধ বয়সে সে এখন দুস্থ ভাতা পায়।
ফলে এইটা কোনো সম্মানজনক বিষয় নয়। এই বিষয়গুলো আমরা আগামী সময়ে দেখব কিনা, আমাদের প্রোক্লামেশনের মধ্যে এই কথাগুলো থাকবে কিনা, এটা আমরা একটু দেখতে চাই। নূর খান লিটন, আপনার ফোরকাস্টিং মানে বা আশাবাদ কিংবা হতাশাবাদ কোনটি আপনি প্রকাশ করবেন নতুন বছরে? দেখেন, রতন ভাই যে কথাগুলি বলছে এই সমস্ত জিনিসগুলি আমাদের মনের কথাই এটা। তারপরে কিছু কথা যুক্ত করতে হয় যেহেতু বসছি। একটা হচ্ছে যে বিগত যে দিনগুলো আমরা পার করেছি, অর্থাৎ 2024 যদি আমরা ধরি, তো একটা যন্ত্রণাদায়ক বছর আমরা পার করেছি, যে বছরে আমরা সমস্ত ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে দেখেছি। একটা নির্বাচনও দেখেছি, যেনতেন প্রকার একটা নির্বাচন, মানে এই নির্বাচনের জনগণকে আর কোনো ধরনের জনগণের প্রতিনিধিত্বর কোনো লক্ষণ আমরা দেখিনি। পরবর্তীতে আমরা দেখেছি তারপরও একটা হতাশাজনক অবস্থা, সেটা হচ্ছে কোনোভাবেই শেখ হাসিনাকে, আওয়ামী লীগ না, শেখ হাসিনাকে মনে হয় পরাজিত করা যাবে না। মানে তিনি এত ছল চাতুর, হত্যা, নির্যাতন, গুম, খুন, অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন। এইটার মধ্য তিনি অপরিরোধ্য হয়েছেন। শুধু তাই না, তিনি আবার এই কালচারটাকে ধারণ করার জন্য কিছু মানুষকে তৈরি করে ফেলেছিলেন। সেই মানুষ সেনাবাহিনীর ভিতর ছিল, সেই মানুষ পুলিশের ভিতর ছিল, সেই মানুষ বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলির ভিতর ছিল, এবং সেই মানুষগুলো যে এখন নেই এইটা বলারও সুযোগ নেই। আজকে 25 সালের প্রথম দিনে বলছি যে এইটা বলারও সুযোগ নেই, কারণ আমরা এটা দেখিনি যে ওই মানুষদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়া গেছে। আমরা বিপ্লব বলছি, কিন্তু আসলে বিপ্লবের জন্য যে পরিবর্তন বলে সেই জায়গা কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। বিপ্লবের জন্য যে আদর্শ, যে আদর্শিক একটা সংগঠন, যে প্রস্তুতি, জনগণকে সচেতন করা, এর কোনো কাজটি ছিল না। আসলে ছাত্রদের একটি দাবির কে কেন্দ্র করে যে আন্দোলন এবং সেটার ফ্যাসিবাদী যে দমন পীড়ন, সেটার প্রেক্ষিতে মানুষ একটা জায়গায় যে এক দফায় চলে যায়, এবং সেই দফাটা হচ্ছে হাসিনাকে আর চাই না। এইখানে মানুষ সবাইকে অতিক্রম করে সাধারণ মানুষ আন্দোলনে চলে এসছে এবং বিজয় অর্জন হয়েছে। বিজয় অর্জনের পরে আমরা যে আকাঙ্ক্ষা, আমাদের তো আসলে এই বিজয়ের মধ্য দিয়ে যেমন হাসিনাকে পরাজিত করা, তেমনি আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে অন্ততপক্ষে হাসিনার রেজিমে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি ঘটবে না, লুটপাট হবে না, মানুষ ন্যায্য বিচার পাবে, গুমের ভয় থাকবে না, মানুষকে ইচ্ছামতো পিটিয়ে মেরে ফেলা হবে না, মানুষের কণ্ঠরোধ করবে এমন কোনো অবস্থা থাকবে না। কিন্তু তার পরপর আমরা যে জিনিসটা খেয়াল করেছি যে একটি মহল চেষ্টা করছে নানাভাবে, যেমন আজকে যদি আমরা বলি যে 5ই আগস্টের পরের যে অবস্থাটা, অর্থাৎ গত বছরের 5ই আগস্টের পরের অবস্থাটা, পরপরের যে অবস্থাটা হচ্ছে সুযোগ সন্ধানী দুর্বৃত্তরা কিন্তু সেই সুযোগগুলি গ্রহণ করার চেষ্টা করেছে। যদি বলেন সাম্প্রদায়িক হামলা, হ্যাঁ, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা তো ঘটেছে, আবার কিছু ঘটনা ঘটেছে অন্য সম্প্রদায়ের লোক রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছেন, যেটিও কাম্য না। তারপর আমরা আহমেদিয়া সম্প্রদায়ের উপর 5 তারিখ রাত্রেই আঘাতটা দেখেছি পঞ্চগড়ে। এরপরে আমরা যেটা দেখলাম যে মানে 5 তারিখের পর সাবেক স্বৈরাচারের যারা ছিল, দোসর যারা আটক হয়েছেন, তাদের অনেককে কারাগারে মৃত্যুবরণ, অস্বাভাবিক মৃত্যুবরণের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। একটি কারাগারেই 4 জন নেতার মৃত্যু দেখেছি, মানে সংগঠকের। তারপর আমরা দেখলাম আদালত সবচেয়ে নিরাপদ জায়গা, একজন বন্দীর জন্য বলেন, একজন নাগরিকের জন্য বলেন, আদালত হচ্ছে নিরাপদ। সেখানে আমরা দেখলাম কিল, ঘুষি, থুতু মারা, চটথাপড় দেওয়া, লাথি মারা, এই ঘটনাগুলি দেখলাম, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। কারণ আমরা তো একটা ফ্যাসিজমের থেকে বেরিয়ে এসে একটা গণতন্ত্রের দিকে মানে যাত্রা শুরু করেছি। এই জিনিসগুলি দেখলাম। তারপর দেখলাম মব জাস্টিসের নামে বা গণ পিটুনির নামে আপনি বিচারের দ্বারস্থ না হয়ে আপনি ইচ্ছামতো পিটিয়ে মেরে ফেলা, আহত করা, এই কাজগুলি যেটা ফ্যাসিস্টরাও করেছে। তারা আদালতে নিয়ে মেরে পিটিয়ে গুম করেছে, কাউকে কাউকে আদালতেও নেয় নাই, গুম করে ফেলেছে, কাউকে কাউকে ডেড বডি দিয়েছে, কারো ডেড বডি দেয়নি। এই যে বিভৎসতা 16 বছরের, সেই ধারাবাহিকতার কিন্তু আমরা চাচ্ছিলাম অবসান হোক, কিন্তু তার কিছু কিছু জিনিস কিন্তু এখনো দৃশ্যমান, একটু ভিন্ন মাত্রায় এগুলি চলছে, কিন্তু একটু ভিন্ন মাত্রায়।
তারপর ধরেন 5 তারিখের আগে যে সমস্ত সম্পদের মালিক, অনেক ক্ষেত্রে যে সমস্ত সম্পদের মালিক তৎকালীন আওয়ামী লীগ বা তাদের দোসররা ছিল, আমরা রাতারাতি দেখলাম সেই বালু মহল, ইজারা, এইটা সেটা সব অন্য একটি রাজনৈতিক দল দখল করে নিলেন। সেই দল অবশ্য পরবর্তীতে তাদের কর্মীদের ব্যাপারে বেশ যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করলেও থামাতে পারেননি। সর্বোচ্চ পর্যায় থেকে আন্তরিক চেষ্টা হয়েছে বলে দৃশ্যমান আমাদের কাছে, কিন্তু থামাতে পারেননি। সমস্যাটা হয়ে গেছে কি, আমরা মানে এইখানে যে রাজনৈতিক দলগুলো এখন মুখ্য ভূমিকা নিচ্ছেন, ওইখানে আদর্শিক চর্চার বড় অভাব, এবং আদর্শ চর্চার অভাবের কারণে যখন আওয়ামী লীগের দুঃশাসনের অবসান হয়েছে, তারা মনে করেছে এখন আমরা হচ্ছি এই দুঃশাসন চালাবার মালিক। জনগণকে আর কোনোভাবে রাষ্ট্রের মালিকানা দিতে কেউ রাজি না, এই একটি অবস্থা। আর একটি দেখলাম যে এই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র সমাজের একটা মুখ্যত ভূমিকা ছিল, অস্বীকার করবার কোনো পথ নাই। ছাত্র আন্দোলনটাই বেগবান হয়েছে, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, এবং সাধারণ মানুষ যখন ভীত হয়ে যায় না, তখন তার মনের কথাটা বলতে সাহস পায় না। তো স্বৈরাচারের আমলে নানান আইন কানুন দিয়ে এই অবস্থাটা তৈরি করেছে, আর এখন এই আস্ফালন অতিমাত্রার কথাবার্তা মানুষকে একটা শঙ্কার মধ্যে ফেলে দিচ্ছে, একটা সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছে, এবং যেটির যে ব্যাপারে দৃশ্যমান যে কতকগুলি পদক্ষেপ রাষ্ট্রের তরফ থেকে যারা সরকার পরিচালনা করেন, তাদের যে দৃশ্যমান কিছু পদক্ষেপ দরকার, যে পদক্ষেপগুলোর কারণে এই ধরনের আস্ফালন বা এই ধরনের নৈরাজ্যকর অবস্থা তৈরির প্রচেষ্টা ধ্বংস হবে বা প্রচেষ্টা কেউ নিতে সাহস পাবে না, সেটি লক্ষ্য করা যাচ্ছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে এইটি যেন আমাদের আজকে রাজনীতিটার জন্য কারো পরীক্ষাগারে তৈরি হয়েছে, অর্থাৎ নানান রকম এক্সপেরিমেন্ট এই টাইমটায় করার চেষ্টা করছে, যেটা খুবই দুঃখজনক। এবং এই ধরনের যারা একটা বিপজ্জনক অবস্থায় নিয়ে যেতে চাচ্ছেন জাতিকে, আমি আশা করব যে 2025-এর শুরুতে দাঁড়িয়ে যে তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে দিন শেষের দেশটা কিন্তু আমাদের সবার, কোনো একক বা কোনো গোষ্ঠীর না। আর এই দেশের সাধারণ মানুষ কিভাবে ভালো থাকবে সেইটার চিন্তা কিন্তু সবচেয়ে বেশি করবে রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলকে সেই মর্যাদাপূর্ণ জায়গায় আমরা যেমন দেখতে চাই, এবং রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের উদ্যোগে মাঝে মাঝে মনে হয় যে রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে অনেক ক্ষেত্রে কাজ করবার একটা প্রবণতা, সেইটা শত্রু ভাবার কোনো দরকার নাই। দিন শেষে রাজনৈতিক দলই পারবে জনগণকে এগিয়ে নেওয়ার জন্য ভ্যানগার্ডের ভূমিকা নিতে, এবং জনগণকে তারাই এগিয়ে নেবে, দেশ তারাই পরিচালনা করবে। এবং এই অন্তর্বর্তীকালীন যে সময়টার এই ব্যবস্থাপনাটা হবে একেবারেই সংক্ষিপ্ত সময়ের জন্য, এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা ভাই জয়লাভ করে। যেমন রতন নূর খান লিটন যে কথাগুলো বলছিলেন, শেষ পর্যায়ে এসে অন্তত নির্বাচনের বিষয় এবং রাজনৈতিক দল প্রসঙ্গে, সেটি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানও একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে যা কিছু আমাদের ব্যত্যয় রয়েছে, যেখানে ঘাটতি রয়েছে, রাজনৈতিক চ্যালেঞ্জ এবং প্রশাসনিক যে বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও তারা রিস্টোর করতে পারেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব কিছুর জন্য সব শেষ কথা রাজনীতি এবং রাজনৈতিক সরকার। আপনার মন্তব্য তার সাথে কতটুকু আপনি একমত? এটা তো ঠিক যে যে কোনো কাজের একটা জবাবদিহিতা ছাড়া কাজকে আমি কিন্তু জনগণের পক্ষে কাজ হিসেবে গড়ে তুলতে পারবো না। একজন ফ্যাসিস্ট যদি বলে আমি যা দিচ্ছি এটাই শ্রেষ্ঠ এবং এটাকেই আপনাদের মানতে হবে, সেটা যদি শ্রেষ্ঠও হয়, কালের বিচারে সেটা কিন্তু পদ্ধতি হিসেবে উন্নত নয়, কারণ সেটা হলো কোনো একটা ব্যক্তির ইচ্ছা জনগণের উপর চাপিয়ে দেওয়া। সেখান থেকে তো রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষের সংগ্রাম ছিল, যে রাজার ইচ্ছায় আইন, এটা আমরা মানি না। আমরা জনগণের ইচ্ছার মূর্ত প্রকাশ দেখতে চাই। জনগণের ইচ্ছার মূর্ত প্রকাশ কিভাবে হবে? ইচ্ছাটা তো বিমূর্ত জিনিস, মূর্ত হবে কিভাবে? একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবেন, এবং সেই প্রতিনিধিরা একটা নির্দিষ্ট সময়কালে জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু তারা যে জনগণের পক্ষে পরিচালনা করবেন তার গ্যারান্টি কি? তারা তো জনগণের ভোট নিয়েও জনগণের বিপক্ষে যেতে পারেন। সে কারণে বলা হয়েছে একটা নির্দিষ্ট মেয়াদ অন্তর অন্তর আবার যাচাই করা হবে। যদি তারা জনগণের ইচ্ছার সাথে তাদের কর্মকাণ্ডের সঙ্গতি থাকে, তাহলে জনগণ আবার তাদেরকে ইলেক্ট করবে, আর যদি না থাকে জনগণ নতুন নেতৃত্ব বেছে নেবে। এই জন্য নির্বাচনের দুটো দিক আছে, একটা হলো মত প্রকাশের অবাধ পরিবেশ থাকতে হবে, আর হলো বেছে নেওয়ার একটা স্বাধীনতা থাকতে হবে। ফলে নির্বাচন ব্যবস্থার অন্যতম ভিত্তি হচ্ছে এই দুটো জিনিস। নির্বাচনটা যদি না থাকে
তাহলে যিনি ক্ষমতায় আসছেন অথবা যিনি ক্ষমতায় থাকলেন তার জবাবদিহিতাটা কী হবে? বিশেষ করে এই সরকারের জবাবদিহিতাটা কার কাছে? এই সরকার তো অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা, মানে অভ্যুত্থান হচ্ছে জনগণের সর্বোত্তম ইচ্ছার একটা প্রকাশ ঘটেছে, ঠিক। কিন্তু এই সরকার কিছুদিন পরে যখন তিনি চলে যাবেন, তার সময়কালে যে কাজগুলো করবেন সেটা কন্টিনিউ করবে কে? অথবা এই সরকার তো কোনো সাংবিধানিক সরকার নয়, ফলে এই সরকারকে সংবিধানসম্মত বলে ঘোষণা দেবে কে? অথবা এই সরকারের সময়কালে যে কাজগুলো হয়েছে সেগুলোর আইনি সম্মতি দেবে কে? সেখান থেকে আসছে যে পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে এই সরকারের সময়কালে যে সমস্ত কাজ করা হয়েছে সেটা জনগণের স্বার্থেই করা হয়েছে, এই বিবেচনায় সেটাকে গ্রহণ করে নেওয়া হবে। সেটাকে আমরা বলি পার্লামেন্টারি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে অ্যাডাপ্ট করে নেওয়া। এটা না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কখনো দায়িত্ব নিয়ে খুব কাজ করতে পারবে না। তারা তো সবসময় মনে করবে আমরা তো দিন পর থাকছি না। নির্বাচিত সরকার হলে যে প্রশ্নটা আসে যে নির্বাচিত সরকারও থাকবে না, কিন্তু তাকে আবার নির্বাচনটা ফেস করতে হবে, জনগণের সামনে দাঁড়িয়ে বলতে হবে গত 5 বছর আমরা এই কাজ করেছি। এই কারণে আমরা মনে করি যে তাদের সঙ্গে জনগণ তো সরাসরি একটা সম্পর্ক, তাদের পালসটা তো বুঝতে পারে, করুক আর না করুক। সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারও যদি হয় তাকেও জনগণের মুখোমুখি দাঁড়াতে হয়। সে কারণে আমরা মনে করি সবচেয়ে খারাপ যে ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্টও যদি হয়, ইলেক্টেড গভর্নমেন্ট, তারপরও তাকে কিন্তু একটা ইলেকশন ফেস করতে হবে, সে বানানো ইলেকশন হোক আর যাই হোক। তা আমরা মনে করি যে সেই ক্ষেত্রে নির্বাচনের মধ্য দিয়ে একটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার দিকে এই দেশটাকে নিয়ে যেতে হবে। এক, নির্বাচন হলে গণতন্ত্র আসবে এটা আমরা কখনোই ধারণা করি না, কিন্তু নির্বাচন আসলে একটা অন্তত জবাবদিহিতার জায়গাতে হবে। সেটা কি? নির্বাচনের তফসিল ঘোষণার সময় আপনি যখন হলফনামা দিয়েছেন তখন আপনি বলেছিলেন আপনার সম্পদ এত, পরের বার আপনি হলফনামায় বললেন আপনার সম্পদ এত। আমি হয়তো আপনাকে ধরতে পারলাম না, কিন্তু আমি জানলাম যে আপনি কিন্তু চুরি করেছেন। কিংবা আপনারা ইস্তেহারের মধ্যে এই কথাগুলো বলেছিলেন কিন্তু আপনি এই কাজগুলো করেন নাই, আমি আপনাকে ঠেকাইতে পারি নাই, কিন্তু আপনি বলবো এটা যে আপনি বিশ্বাসভঙ্গ করেছেন। ফলে এই যে অন্তত মানুষের কখনো কোনো নীরব প্রতিবাদ কীরকম যে সরব প্রতিরোধে রূপান্তরিত হয় আমরা 5ই আগস্ট দেখলাম না। তো ফলে আগামী দিনের শাসকদের কিন্তু এটা বিবেচনা রাখতে হবে। আগামী দিনের শাসকরা অনেক কিছু হয়তো মনে রাখবে না, যেমন 69 অনেক পুরনো ঘটনা, 90-এও অনেক পুরনো ঘটনা, কিন্তু 2024 তাদের মনে রাখতে হবে। এবং এই 2024 মানুষকে এটা দেখিয়েছে আপাত দৃষ্টিতে অসংগঠিত মানুষের লড়াই কিভাবে সংগঠিত সমস্ত বাহিনীকে পরাজিত করে ফেলতে পারে এবং পালাবার পথ পায় না। তাহলে এইটাকে ভবিষ্যতের জন্য একটা শিক্ষা হিসেবে নিলে আগামী নির্বাচনেও যারা আসবেন বা নির্বাচনে যারা দাঁড়াবেন বা বিজয়ী হবেন অথবা পরাজিত হবেন, তারা অন্তত বুঝবেন জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানোটা খুবই বিপজ্জনক ব্যাপার। হ্যাঁ, নির্বাচন এবং সংস্কার ইস্যুতে যে ধরনের মতভেদ তৈরি হয়েছে, নানান পর্যায়ে বিভেদগুলো স্পষ্ট হচ্ছে, আপনার কি মনে হয় যে নতুন বছরে সেগুলো আরো প্রকট হবে নাকি প্রশমিত হবে? দেখেন, নতুন বছরের শুরুতে দাঁড়িয়ে একটা জিনিস খুব স্পষ্ট, এভাবে তো চলতে পারে না, মতবিরোধগুলো এভাবে বাড়তে পারে না। একটা জাতীয় ঐক্য অবশ্যই হবে 2025-এ, এটা আমি বিশ্বাস করি। এবং যেহেতু এখন অনেক রকম এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে, দিন শেষে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে জাতীয় ঐক্যটার জন্য সবচেয়ে বড় নিয়ামক শক্তি হবে হচ্ছে পলিটিক্যাল পার্টি। এবং পলিটিক্যাল পার্টি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আগামীর নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করা যায়, অর্থাৎ মানুষ ভোট দিতে আসবে আগ্রহ সহকারে এবং তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এবং সেই ভোটটাই গণনা হবে। এই কথাগুলি এই কারণে বলছি যে বিগত দিনের আমাদের যে এক্সপেরিয়েন্স, সেখানে তো আমরা দেখেছি এগুলি কোনো কিছুরই প্রয়োজন হয় না। সেই ভোট গণনা হবে এবং সেই গণনার ফলাফলের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবে। এবং তারা যারা দেশের শাসনে আসবেন তারা আর যাই হোক গুমের মতো ঘটনায় যুক্ত হবেন না, খুনের মতো ঘটনায় যুক্ত হবেন না, নির্যাতনের মতো ঘটনায় যুক্ত হবেন না, মানি লন্ডারিং বা বিদেশের টাকা পাচার করে সম্পদশালী হবার চেষ্টা করবেন না। কারণ তাদের মনে রাখতে হবে এই যে অপরাধগুলির কথা বললাম, আজকের এই সরকারের সময়ে ছাত্ররা এই আন্দোলনের যে সুযোগটা তৈরি করে দিয়েছে, সেই সুযোগে এই সরকার যে কাজগুলো শুরু করেছেন, এই কাজগুলো কিন্তু ওই ধরনের অপরাধীদের কিন্তু মনের ভিতরে আতঙ্ক তৈরি করে দিয়েছে। এবং আমার বিশ্বাস যে এটা চলমান থাকলে এবং আগামী সরকার যারাই আসেন না কেন এটা বন্ধ করতে পারবেন না।
তাকে চালিয়ে যেতে হবে। আমি মানবাধিকার প্রশ্নে আসবো, কিন্তু তার আগে যদি আপনার কথা সূত্র ধরে একটি কথা মানে প্রশ্ন করি। আপনি বলছেন রাজনৈতিক ঐক্য যেভাবে হোক হবে, এটা আপনি আশা করছেন, কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে এক ধরনের মতবিরোধ ছিল, সেটি একটা জায়গায় পৌঁছেছে, এটি আমি এভাবে দেখছি। কিন্তু আপনারা তো সিভিল সোসাইটির প্রতিনিধি, মানে এখানে রাজনীতির প্রতিনিধি আছে রাজনৈতিক দলের, রাজিকুজ্জামান রতন আপনাকে আমরা সিভিল সোসাইটির প্রতিনিধি হিসেবে দেখি। আবার সিভিল সোসাইটির মধ্যেও এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। আপনাদের মতন কিছু ব্যক্তি বলছেন, যারা খুবই পরিচিত আমাদের কাছে, যে খুব দ্রুত নির্বাচন দরকার এবং রাজনৈতিক সরকার দরকার। আবার একটি পক্ষ বলছে সিভিল সোসাইটির মধ্যে যে না, আগে সংস্কার সবকিছু কমপ্লিট করে তারপর নির্বাচন। এই বিভেদগুলো কিভাবে এক জায়গায় এসে মানে বিভেদগুলো দূর করা যাবে, মানে সেই সম্ভাবনা আছে কিনা? দেখেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এই বিভেদ থাকার পরেও যদি আপনি বলেন যে সংস্কার শেষ করে তারপর নির্বাচন, এটি আমার মনে হয় খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে না। এই কারণেই পাবে না যে আপনার সংস্কার কিন্তু চলমান একটা প্রক্রিয়া, এবং প্রতিনিয়তই সংস্কারটা করতে হবে, প্রতিনিয়ত মানে সময়ে সময়ে প্রয়োজনে। আর নির্বাচনটা যদি আপনি না করেন, অনির্বাচিত একটা সরকার, অন্তর্বর্তীকালীন একটা সরকার দিয়ে আপনার বর্তমান যে পরিস্থিতি, এখনই যে পরিস্থিতিটা বিরাজ করছে, এটি মোকাবেলার জন্য শোভনীয় হবে না। কারণ হচ্ছে এই সরকারের জবাবদিহিতার জায়গাটা কিভাবে আপনি নিশ্চিত করবেন? ওই রাতিকুজ্জামান ভাইরা যদি নির্বাচিত হয়ে আসেন, তিনি আমার কাছে ভোট চাইতে আসতে হবে, তাকে আমাকে গল্প শোনাইতে হবে, আমার বিশ্বাস অর্জন করতে হবে, আমার ভোটটা নিতে হবে, এবং আমি তাকে কিন্তু 5 বছর পরে পাইলেও পাবো আরেকটা ভোটের সময়, আমি জিজ্ঞেস করতে পারবো। কিন্তু অন্য কাউকে তো আমি জিজ্ঞেস করতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, অনেকেই আমি দেখছি সাম্প্রতিককালে দুটো কথা বলতে। একটা হচ্ছে আমার কাছে খুব বেশি মনে হয় যে এক ধরনের মানে এটাকে কৌশলী বলবো না চালাকি বলবো, আমি জানি না ভাষা কোনটা ঠিক হবে। সেটা হচ্ছে একটা সময় ক্ষেপণ করা, এবং সেই সময়ের মধ্যে আমি নিজেকে প্রস্তুত করে অন্যান্য শক্তিগুলিকে পরাজিত করে দিব। এই যে একটা অলস চিন্তা, আরে ভাই 16 বছর 17 বছরে আমরা যে জিনিস পারিনি, আর আমাদের কাছে কেতাব ছিল না, পচা কেতাব হোক খারাপ কেতাব হোক ছিল না, আইনের বই ছিল না, কনস্টিটিউশন ছিল না, কে মানছে? কনস্টিটিউশন মেনে কি সব জিনিস হয়েছে? আপনি যদি সংস্কারের নথি 1000 পৃষ্ঠার করেন, কোনো লাভ হবে না যদি মানসিকতা চেঞ্জ না করেন, এবং যদি রাজনীতিতে আদর্শিক জায়গা তৈরি না করতে পারেন। দেখেন, আদর্শহীন রাজনৈতিক দল বাংলাদেশে খুব বেশি সাধারণ মানুষকে উপকার করতে পারবে না, এটা পরীক্ষিত। এখন যেই জায়গাটি খুব জরুরি আমার কাছে মনে হচ্ছে, আমি যেটা ভয় পাচ্ছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমরা যেন এই জায়গাতে টানা হেঁচড়া করে এমন কোনো পরিবেশ তৈরি করে না দেই যেই পরিবেশে স্বৈরাচার শক্তি অর্জন করতে পারে, যেই পরিবেশে রাজনীতির বাইরের মানুষরা শক্তি অর্জন বা পরিবেশ তৈরি করে ফেলতে পারে, যেটি গণতন্ত্রের জন্য, এই দুটোই কিন্তু আমার সামনে ক্ষতিকারক। যিনি যত কথাই বলেন না কেন, দিন শেষে কিন্তু ওইরকম পরিবেশ দেখলে যে কেউ, যিনি বলছেন যে আমি যাব না, তিনিও এসে বলতে পারেন যে আমার তো উপায় ছিল না। সুতরাং সেই জায়গাটি আমাদের সাবধান থাকতে হবে। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতির পর। দর্শক, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি নতুন বছর কোন কোন জায়গা থেকে আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, অথবা আশাবাদিতার জায়গা কোথায় কোথায় রয়েছে, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক, রয়েছেন রাজিকুজ্জামান রতন, বাসদের সহ সাধারণ সম্পাদক। রাজিকুজ্জামান রতন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই আমরা এখনো পূর্ণমাত্রায় রিস্টোর করতে পারিনি, সক্ষম হয়নি। আমরা অনেক সরকারের কথা বলছি, প্রশাসনিক বিশৃঙ্খলা চলছে, এইগুলো নানান কারণে হয়তো সঠিক জায়গায় আনা যাচ্ছে না, কিন্তু সঠিক জায়গায় আনার জন্য কি ধরনের মানে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই মুহূর্তে, যদি আমরা 2025টাকে খুব ভালোভাবে উপলব্ধি করতে চাই? 2025 আমার মনে হয় 3টা বিষয় খুব বিবেচনা রাখতে হবে। প্রথমত, যারা দায়িত্বে আছেন তাদের অতি কথনটা বন্ধ করতে হবে। যেমন ধরুন, সচিবালয়ে আগুন লাগলো, আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সিদ্ধান্ত পেয়ে গেলাম যে আগুন কারা লাগিয়েছেন, কেন লাগিয়েছেন, উদ্দেশ্য কি, সব। এখন তদন্ত রিপোর্ট বলছে যে ঘটনাটা না, লুজ কানেকশন। তা এখন শুধু লুজ কানেকশন না, লুজ টকেরও একটা ব্যাপার আছে তো এখানে, তাই না?
ফলে এই যে আগে যেমন একটা ট্যাগ লাগিয়ে দেওয়া ছিল সমস্ত কিছুতে, এখনও যদি সমস্ত কিছুতে ট্যাগ লাগানোর মানসিকতা থাকে তাহলে কিন্তু আমাদের গণতান্ত্রিক মানসিকতাটা তৈরি হবে না। নূর ভাই যেটা বললেন যে মানসিকতার পরিবর্তন, ফলে নতুন বছরে যেন আমরা মানসিকতার পরিবর্তনে সেই জায়গাটায় দেখি। গায়ের জোর তো দেখলাম আমরা অনেক, পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগানোর ক্ষমতাও দেখলাম। এখনও কি সেই গায়ের জোর আর পুলিশ আর প্রশাসনের জোরটা দেখব? মানুষের অর্জিত সংগ্রাম, অর্জিত সম্মান, সেটাকে ধুলায় লুটিয়ে দিতে কারো যেন কোনো দ্বিধা হয় না। যে মানুষটা 50 বছর ধরে একটা রেপুটেশন তৈরি করলেন, আমি কি 5 মিনিটেই তার সমস্ত সম্মানকে ধুলায় মিশিয়ে দিতে পারি? এই ধরনের একটা বোধ তো থাকা উচিত। যেভাবে ধরুন আমাদের 50 বছরের যদি দেশ বলি, এই দেশটার তো একটা জন্মকালীন ইতিহাস আছে। তো আমাদের তো একটা দুর্বলতা যাই থাকুক, আমাদের তো মুক্তিযুদ্ধের মধ্যে যে একটা সংবিধান ছিল, একে কবরস্থ করে ফেলা হবে, এই ধরনের কথা কিন্তু মানুষের মধ্যে খুব সূক্ষ্মভাবে ওই জিনিসটা নিয়ে আসে। তার মানে ক্ষমতায় থাকলে সব বলা যায়, ক্ষমতায় থাকলে অন্যদেরকে ক্ষমতাহীন করে রাখা যায়, ক্ষমতায় থাকলে যা খুশি তা করার ক্ষমতা পাওয়া যায়। এগুলো যেন না হয় নতুন বছর। এটা হলো একটা দিক। দ্বিতীয় যে দিকটা দেখতে পাবো, নতুন বছরে কিন্তু একটা বাজেট হবে। এই বাজেটের মধ্য দিয়ে আমরা একটা নতুন ধারা দেখতে চাই, যে আগে দলীয় সরকার বা ফ্যাসিবাদী সরকার অথবা বিনা ভোটের সরকার বা রাতের ভোটের সরকার বা প্রতারণামূলক ভোটের সরকার, তারা তাদের মতো করে বাজেট করেছিল। এইবার অন্তত একটা পথ নির্দেশনা তৈরি হোক, দেখো জনগণের সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য বাজেট এরকম হতে পারে। তারা কিন্তু সময় পেয়েছেন আগস্ট থেকে জুন পর্যন্ত, এই সময়টা তো তারা পাচ্ছেন, ফলে জুনে তারা বাজেট দেবেন। তো ফলে বাজেটে একটা দিক নির্দেশনাকারী বাজেট যেন থাকে। এই বাজেটে মানুষ দেখবে এই যে কৃষক ফসল ফলায়, দাম পায় না, রংপুর গাইবান্ধায় কৃষক এখন 2 টাকা করে ফুলকপি বিক্রি করছে। তো এই ফুলকপি বিক্রি করে সে তার শ্রমের দামে বা কি পাবে? হ্যাঁ, ঢাকারটা ধরেন আমি যদি বাদও দেই, ওই কৃষক তার শ্রমের দামটা না পেলে ওই কৃষক কিভাবে সে নিজে মাথা উঁচু করে দাঁড়াবে? কৃষকের যদি কোমর শক্ত না হয়, আমাদের কৃষি অর্থনীতি শক্ত হবে কেমন করে? সেই দিকটার ফলে কৃষিক্ষেত্রে বাজেট, আমাদের এখানে শিক্ষার ক্ষেত্রে বাজেট, শ্রমিকের কথা, শিক্ষকের কথা, শিক্ষার ক্ষেত্রে বাজেট, স্বাস্থ্যের ক্ষেত্রে বাজেট। আমাদের এত উন্নয়নের মধ্যেও শ্রমজীবীদের মজুরি হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে। ফলে শ্রমজীবীদের মজুরিটা কি হবে? আমরা এই বাজেট এবং এই জায়গাটা একটু দেখতে চাব। আর একটা জিনিস দেখতে চাইব যে 2025 সাল হলো ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সময়। ফলে এই 2025 সালে 3টা জিনিস যদি দেখি, একটা হলো গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করার চেষ্টা করা, 2 বাজেটটাকে একটা জনমুখী বাজেট করার চেষ্টা করা, 3 একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার সেগুলো করা। এই 3টা কাজ যদি করে তারা অন্তত একটা দেখিয়ে দিয়ে যেতে পারেন যে দেখো এগুলো করা সম্ভব, ফলে তোমরা যারা নির্বাচিত হয়ে আসবে তোমরা এর চেয়েও ভালো করে করবা, সেই একটা রাস্তা আমরা তৈরি করলাম। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ সরকারের জন্য একটা পথরেখা তৈরি করে দিয়ে যেতে পারবেন। আমরা 2025 সালে এরকম দেখতে চাই। আর যে জিনিসটা দেখতে চাই, 31শে ডিসেম্বর যে আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছিল, সেই মেঘ যখন কেটে গেল, আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য অনেক ধরনের যে সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত ভবিষ্যতে, সেগুলো যেন আমরা নেই। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে গিয়ে দীর্ঘমেয়াদী বিপদের মধ্যে দেশটাকে যেন না ফেলে দিই। ফলে এটা আমাদের 25-এর প্রত্যাশা হওয়া উচিত। ডক্টর লিটন, মানবাধিকার পরিস্থিতি তো ভয়ঙ্কর অবস্থা বুঝেছিল গত 15-16 বছর, এবং তার ধারাবাহিকতা নিশ্চয়ই 5 আগস্ট পর্যন্ত ছিল, এবং একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় মানুষ ছিল। আপনি বাক অধিকার মানে বাক স্বাধীনতার কথা বলছিলেন, মানুষের ন্যূনতম মৌলিক অধিকারের কথা বলছেন আপনারা দুজনেই। সেই জায়গা থেকে মানুষ কতটুকু বেরিয়ে আসতে পারবে এবং 2025-এ কতটা উন্মুক্ত মানে মুক্ত থাকতে পারবে? আমাদের বেরিয়ে আসতে হবে, বিকল্প কোনো পথ নেই। যেমন ধরুন, কোন এক সময় ছিল সরকারি দল বা তাদের গোয়েন্দা সংস্থা আপনার চাকরি নট করে দিতে পারত, আমার চাকরি নট করে দিতে পারত, আমাদের ফান্ড আটকিয়ে দিতে পারতো আমাদের সংস্থায়, অটোমেটিক আমাদেরকে চলে আসতে হতো। এই ঘটনা অন্য কোনো প্রলেপ দিয়ে যেন না হয়। অর্থাৎ অমুক যে বলবে এই সংস্থার অমুককে ছাঁটাই করে দাও, তারপরে আবার দেখেন একই জিনিস পুনরাবৃত্তি দেখছি একটু ভিন্নভাবে। ঘটনা ঘটছে, আমরা জানছি, পরবর্তীতে মানে যারা ঘটনা ঘটালো তাদের চাপে পড়ে হোক, যে কারণেই হোক, পরিবেশগত কারণে হোক, যার উপর যে ঘটনা ঘটছে তাকে বলতে বাধ্য করা হচ্ছে বা তিনি বলতে বাধ্য হচ্ছেন, না এই সিদ্ধান্তগুলি আমি নিয়েছি। যে ঠিক এর আগে
গোয়েন্দা সংস্থাগুলি করার পর যেটা হতো যে আমাদের অর্গানাইজেশন থেকে এই সিদ্ধান্ত নিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা যেন ওরকম 25 সালে আর না হয়। যেই ভুল ভ্রান্তি যেটা হয়েছে, যে যতটুকু ক্ষমতা দেখানোর কথা না যা দেখিয়েছেন, দয়া করে আল্লাহর রাস্তে আগামীতে একটু দেশটাকে শান্তি দেওয়ার চেষ্টা করেন। সেটা এবং রয়েছে নিশ্চয়ই। বিপ্লবের লক্ষ্য তো সাধারণ মানুষের মুক্তি, অবশ্যই। সুতরাং সেই লক্ষ্যেই আপনারা কাজ করেন না কেন? 20 বছর কাজ করেন, রতনদার ভাইদের মতো 50 বছর কাজ করেন, তারপরে দেখেন কি দাঁড়ায়। রাজিকে যেমন রতন, অর্থনীতির জায়গাটা একটু আলোচনা করতে চাই। সাধারণ মানুষের যে নাভিশ্বাস, দিনকে এই নাভিশ্বাস শব্দটা আমরা বলে আসছি গত 3 বছর ধরে, অন্তত আওয়ামী লীগ সরকারের সময় যে 2.5 বছর, সর্বশেষ যে 2.5 বছর চরম অবস্থায় পৌঁছেছিল, তারপরেও সেখান থেকে আমরা গত 5-6 মাসেও মুক্তি পাইনি। এই জায়গাটাতে কেন আমরা উদাসীনতার পরিচয় দিচ্ছি, এবং আপনার মনে হয় কিনা যে এখান থেকে 2025-এ মানুষ অন্তত মুক্তি পাবে? একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আমাদের শ্রমিকরা 5ই আগস্টের আগেও জীবন দিয়েছে মজুরির জন্য, 5ই আগস্টের পরেও শ্রমিকদের বকেয়া মজুরির জন্য জীবন দিতে হলো। তারা কিন্তু বাড়তি মজুরির কথাটা পরে, প্রথমত বকেয়া মজুরিটা আগে পরিশোধ করুন, এই কথাটা বলতে হচ্ছে। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। বাজারে আপনাদের মতন আমাদের মতন যারা আমরা বাজারে গিয়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বলতে পছন্দ করি, আসলে কিন্তু আমরা মধ্যবিত্ত না, আমরাও কিন্তু গরিব শ্রেণীর মধ্যেই। ঢাকা শহরে যে লোক মাসে 50,000 টাকার মতো রোজগার করে, তাকে আসলে গরিব ছাড়া আর কিছু বলা যায় না, কিন্তু গরিব বলতে আমাদের খুব খারাপ লাগে। আমরা অন্তত পেটে ভাত না থাকলেও উপরের কাপড়টা ইস্ত্রি করে পরে নিজেদের একটা মধ্যবিত্ত ভাব নেই। ছাত্রদের এই যে 1 জানুয়ারি স্কুলের নতুন ক্লাস শুরু হবে, বইটা না হয় বিনামূল্যে পেল, বাকি অন্যান্য উপকরণ অভিভাবকদের কিন্তু দুশ্চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে যাওয়ার মতো উপক্রম। তো এই জায়গায় অর্থনীতির ক্ষেত্রে এই দিকটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত, সেটা হলো অর্থনৈতিক দুর্বৃত্তপনাটা বন্ধ করা উচিত। 1, 2 নম্বর হচ্ছে দেশের যা সম্পদ আছে তার সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার হওয়া দরকার। আমরা আমাদের মেগা প্রকল্পের নামে অনর্থক যেমন অপচয় দেখেছি, লুণ্ঠন দেখেছি, আর যে প্রকল্প দরকার নেই সেই প্রকল্প দেখেছি। এরকম গল্প আছে যে একটা জায়গায় পুকুর খনন করার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে, তারপর পুকুর ভরাট করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে, শেষে দেখা গেলো সেখানে পুকুর খননও হয়নি, ভরাটও হয়নি, কারণ বলা হয়েছিল তো এখানে পুকুর ছিল, ভরাট করে দিয়েছি, ফলে খননের টাকাও নিয়েছে, ভরাটের টাকাও নিয়েছে। এরকম ঘটনা আমরা দেখেছি অনেক। তো এগুলো যেন না হয়, অন্তত এই জায়গাগুলোতে লাগাম টেনে ধরা দরকার। আর একটা বিষয়, অতিরঞ্জিত হিসাব দেওয়াটা বন্ধ করতে হবে, যে আমাদের মাথাপিছু আয় এত বেড়ে গেল, আমাদের জিডিপি এত বেড়ে গেল। তো এইটা অতিরঞ্জিত হিসাব দিয়ে মানুষের চোখে ধাঁধা লাগানোর মেগা প্রকল্পের চমক আর অতিরিক্ত মানে আমাদের উন্নয়নের গমক, এই দুইটাই বন্ধ করে রিয়েল যে আমাদের পজিশনটা কি জনগণকে সেটা একটু বুঝতে দেওয়া উচিত, যে ভাই এই হচ্ছে আমার অবস্থা। আর একটা বিষয় বলে একটু শেষ করি, যে আমাদের চাল উৎপাদনে কতটুকু ঘাটতি আছে, পেঁয়াজে কতটুকু ঘাটতি আছে, আদাতে কতটুকু ঘাটতি আছে, সেই ঘাটতিটা পূরণ করার জন্য কৃষিতে কি পরিকল্পনা নেওয়া যায়? কেন 5 লক্ষ টন চালের জন্য আমি কারো উপর নির্ভরশীল হয়ে থাকবো? আমার 3 কোটি 20 লক্ষ টন চাল লাগে, সেখানে 10 লক্ষ টন চাল আমদানি করার জন্য আমি কেন জিম্মি হয়ে পড়ে থাকার মতো জায়গা যাব? কেন আমি কৃষিতে সেই জায়গাটা ব্যবস্থা করে 3 কোটি 20 লক্ষ টাকার জায়গায় 3 কোটি 30 লক্ষ উৎপাদন হলে তো আমার ঘাটতিটা পূরণ হয়ে যায়। তাহলে সিন্ডিকেটবাজি বন্ধ করো, কৃষকের ক্ষেত্রে বরাদ্দ করো। শ্রমিকের মজুরি যদি গড়ে 2,000 টাকা বাড়ে, আর সেই শ্রমিক যদি 2,000 টাকা বাজারে নিয়ে যায়, তাহলে বাংলাদেশে 7 কোটি শ্রমিক, 7 কোটি 30 লক্ষ শ্রমিক, প্রত্যেকে 2,000 কোটি টাকা যদি প্রতি মাসে বাড়তি খরচ করে, তাহলে অর্থনীতিতে তার কি ইম্প্যাক্ট পড়ে? আর ওই টাকাটা যদি মালিকের পকেটে যায়, সেটা চলে যায় দেশের বাইরের ব্যাংকে, তখন ওই আমাদের নূর ভাইরা ওই টাকার কাগজে দেখে, বাস্তবে সে টাকার দেখে না, টাকা কোথায় হাওয়া হয়ে উড়ে যায়। ফলে এই জায়গাগুলো যদি আমরা বন্ধ করার চেষ্টা করতে পারি, বলা হয়েছিল প্রতি বছর গড়ে 73,000 কোটি টাকা করে পাচার হয়ে যায়। পাচার হওয়ার প্রক্রিয়াটা যদি বন্ধ করা যায়, 73,000 কোটি টাকা যদি পাচার হওয়াটা ঠেকানো যায়, এটা তো দেশের টাকা, এটা ঠেকাতে পারলে ওই টাকাটা দেশের জনগণের কাজে কীভাবে লাগানো যায়, মানে আমরা বলছি একটা মোড় ফেরানোর পথ। অভ্যুত্থান যেন আগে 5ই আগস্টের আগে দেশটা যেমনভাবে চলছিল, দেশ এখন আর সেভাবে কেউ চালাতে পারবে না, এইরকম একটা জায়গা যদি কনফিডেন্সের জায়গায় নিয়ে আসা যায়, তাহলে মানুষ বলবে যে হ্যাঁ, আমরা কিন্তু একটা পরিবর্তন ঘটিয়েছি। এই পরিবর্তনটাকে আরও উন্নততর রূপের দিকে নিয়ে যেতে হবে, কোনো একটা জায়গায় থেমে যাওয়া যাবে না। যেমন পাকিস্তানি শাসন পরিবর্তন করে বাংলাদেশ করেছিলাম, বাংলাদেশ হওয়ার পরে আমরা আবার সেনা শাসনের কবলে পড়েছিলাম, সেনা শাসন পরিবর্তন করে আবার গণতন্ত্র আনতে চেয়েছিলাম। তো জনগণ বারবার সেই আন্দোলনগুলোতে লড়াই করে বিজয় অর্জন করে, কিন্তু জনগণ দেখে যে দিনের শেষে বিজয়টা তার হাতছাড়া হয়ে যায়। এইটা যেন আমরা না দেখি, আমরা এটাই দেখতে চাই, অর্থনীতিতে এটা দেখতে চাই, রাজনীতিতে এটা দেখতে চাই, এবং সবচেয়ে বেশি দেখতে চাই
সংস্কৃতিতে, মনন জগতে এটা দেখতে চাই যে এই দেশটা আমাদের, দেশের মানুষকে অপমান করে, দেশের মানুষকে অমর্যাদা করে আমি দেশকে উন্নত করতে পারবো না। আমি সেই জায়গা থেকে একটু প্রশ্ন করবো, শেষ প্রশ্ন নূর খান লিটন। আমরা প্রায় শেষ পর্যায়ে দ্য ইকোনমিস্টের জরিপে বা তাদের প্রতিবেদনে যেটা উঠে এসেছে, আগস্টের গণঅভ্যুত্থানের কারণে বর্ষসেরা দেশ হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যায়ে নিশ্চয়ই বাংলাদেশ নানান ভঙ্গুরতার মধ্য দিয়ে অন্তত একটা জায়গায় পৌঁছেছে, না প্রতিবাদের জায়গাটা সৃষ্টি হয়েছে যে কোনোভাবে। কিন্তু যে লক্ষ্যে প্রতিবাদ, সেই লক্ষ্যটা আমরা মানে সব কিছু মিলিয়ে আমি যদি সামারি আপ করি, ধরে রাখতে পারবো কিনা, এবং আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে, সেই আন্তর্জাতিক পর্যায়ে আমরা আমাদের অবস্থানটা গৌরবোজ্জ্বলভাবে ধরে রাখতে পারবো কিনা? দেখেন, 5ই আগস্টের পর আমাদেরকে নিয়ে কিন্তু সারা পৃথিবীর মানুষের ভিতর একটা চিন্তা ডেভেলপ করেছে যে আমরা গণতন্ত্রের জন্য, আমরা অপশাসনের বিরুদ্ধে, আমরা স্বৈরাচারকে পরাস্ত করার জন্য হাজার হাজার মানুষ বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান করেছি। এবং সেইটা আমাদের এই বছরের মানে এই যে পত্রিকাগুলি লিখছে, 2-1টা পত্রিকা, সেই যে একটা মর্যাদাকর জায়গায় আমাদেরকে দিয়েছে, সেটা হচ্ছে 5ই আগস্টের অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের কারণে। এবং সেইটার যে চাওয়া, আমাদের যে চাওয়ার জায়গাটা, সেই জায়গাটাতে যদি আমরা এলোমেলো না করে, আমরা যদি 71কে ভিত্তি হিসাবে ধরে নিয়ে 24-এর যে গণ অভ্যুত্থানের বিজয়, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে নিয়ে যদি আমরা রাষ্ট্রকে পরিচালিত করতে পারি, আমরা যেন হঠাৎ করেই 71কে মানে কেটে ফেলতে না চেষ্টা করি, 71-এর অর্জনকে যেন আমরা অন্যভাবে না দেখি। একটা জিনিস হচ্ছে যে আমার মুক্তিযুদ্ধকে কেউ ঢাল হিসেবে ব্যবহার করে লুট করেছে, ফ্যাসিজম কায়েম করছে, অপরাধটা তাদের। অপরাধ কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ না, জনগণের না। এই জিনিসটা কিন্তু খুব পরিষ্কার থাকতে হবে। কারণ আওয়ামী লীগের অপরাধকে জনগণের অপরাধ ভাবার কোনো কারণ নেই। জনগণ 71-এও রায় দিয়েছে, 24-এও রায় দিয়েছে, 90-তেও রায় দিয়েছে। এই রায়গুলি কিন্তু জনগণের ছিল সঠিক। এবং সেই ধারাবাহিকতাটা রক্ষা করে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে সুনাম, যে অর্জনটা হয়েছে 5ই আগস্টে, সেটি বহাল থাকবে। আর যদি এই জায়গাটিতে আমরা ব্যর্থ হই, পৃথিবীর বহু দেশের নজির আছে গণ অভ্যুত্থান পরবর্তী খারাপ পরিস্থিতির দিকে চলে যাওয়া, এবং সেই বিজয়কে তারা ধরে রাখতে না পারা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। আমি রতন ভাইয়ের সাথে আবারও একমত যে এই সরকারের মানে বছরের সর্বশেষ দিন একটা ভালো কাজ আমার মনে হয়েছে, যে তারা সঠিক রিপোর্টটা জনসম্মুখে তুলে ধরেছেন। এতে অনেক বিপত্তি কেটে গেছে। কিন্তু এই যে সচিবালয় নিয়ে, গতকালও আমি যখন দেখলাম রিপোর্টটা, স্ক্রলে দেখলাম, সচিবালয়ের ঘটনা নিয়ে দেখেন, সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকা, আমাদের মতো মানুষজন, আমরা কিন্তু একটা চিত্র অঙ্কন করে ফেলেছি যে এটা কারা করেছে, কিভাবে করেছে, কুকুর গেল কিভাবে, সাদা পাউডার পেল কি করে। কিন্তু দিন শেষে এক্সপার্টরা যে ওপিনিয়নটা দিলেন তদন্ত করে, এটি কিন্তু এখন সবাই গ্রহণ করে নিয়েছে। কোনো উচ্চবাচ্য কিন্তু আর নেই। আগের সময়ে যা করা হতো, যে কিছু ঘটলেই আগেই আমাদের নীতি নির্ধারকরা বক্তৃতা দিয়ে একটা দিক নির্দেশনা দিয়ে দিত, ফলে স্বাধীন তদন্ত করার সুযোগ সীমিত হয়ে যেত। এইবার অন্ততপক্ষে যে রিপোর্টটা আমাদের সামনে এসছে, আমরা আস্থাশীল যে অন্ততপক্ষে এইটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেনি। না হলে দেখা যেত এইটাকে কেন্দ্র করে আরেকটা সংঘাত, আরেকটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা হয়তো বা কেউ না কেউ করতে পারত। তো আগামীতে আমরা চাই সবাই যে দেশের মানুষ ভালো থাকুক, এবং ভালো থাকার লক্ষ্যে একটা নির্বাচন জরুরি। অন্ততপক্ষে নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে যাক 25 সালে, এবং জনগণ তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করুক, এবং রাজনৈতিক দলই দেশ পরিচালনা করুক। অনেক ধন্যবাদ নূর খান লিটন, ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। আপনাকে দর্শক শেষ করছি। অবশ্যই আমরা আশাবাদী, তার নিয়েই বেঁচে থাকবো, নইলে তো বাঁচার কিছু থাকে না, অবলম্বন অবশিষ্টটুকু আমরা সেটুকু অন্তত দেখতে চাই। এবং নিঃসন্দেহে অনেক কিছু চেয়ে বর্তমানে চলতি বছর ভালো যাবে সবার, সেই প্রত্যাশাটুকু আমরা করছি। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।